আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের আরেকটা ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়াশোনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় রক্ত সঞ্চালন নিয়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের নবম দশম শ্রেণী থেকে কিছু বেসিক আইডিয়া আছে রক্ত সম্পর্কে। আজকে আমরা একটু ডিটেলসে কথাবার্তা বলি। তাহলে শুরুতেই আমরা দেখে নিই আজকে অধ্যায়ের স্টার্টিং এ আমাদের চ্যাপ্টারটা যেখানে বইয়ে শুরু হয়েছে, এখানে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। দেখো, এই এমসিকিউ গুলো আমাদের পরীক্ষায় অনেক আসে। কোথায় কোথায় আসছে দেখো, মেডিকেলে প্রিভিয়াস কয়েকটা ইয়ারের প্রশ্ন আমি অ্যানালাইসিস করে দেখেছি। এই প্রশ্নগুলো এসেছে এই কয়েকটা লাইন থেকে এসেছে। আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। আচ্ছা, তাহলে তোমরা আমাকে প্রথমেই বলো, রক্ত কাকে বলে? আমরা ছোটবেলা থেকে শিখে আসছি রক্ত এক ধরনের তরল যোজক কলা। যোজক কলা, আমরা ছোটবেলায় যে কলা বা টিস্যু শিখতাম, ওইখানে একটা টাইপ থাকতো যোজক টিস্যু। নর্মালি যোজক টিস্যুর উদাহরণ কি? অস্থি, তরুণ অস্থি, মানে হাড্ডি যেটাকে আমরা বলি হাড্ডি, এগুলা যোজক টিস্যু। এর মধ্যে একটা তরল যোজক টিস্যু পাওয়া যায়, সেটাকে আমরা বলি রক্ত। আচ্ছা, আবার এই কথাটাও আমরা শিখতাম, রক্তের বর্ণ কেমন? রক্তের বর্ণ লাল। কেন লাল? এটাও আমরা জানতাম, রক্তে হিমোগ্লোবিনের উপস্থিতি আছে। হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনটা কোথায় থাকে? লোহিত রক্তকণিকাতে থাকে, আরবিসিতে থাকে, তাই রক্তের বর্ণ লাল। রক্তে হিমোগ্লোবিন থাকে, তাই রক্তের বর্ণ লাল। আবার আমরা এই কথাটাও জানতাম যে কিছু প্রাণী আছে যাদের এই হিমোগ্লোবিনটা নাই। এরকম কিছু এক্সাম্পল আমরা শিখতাম না ছোটবেলায়? একটা এক্সাম্পলের নাম তোমরা সবাই জানো, সেটা হচ্ছে টিকটিকি। টিকটিকির রক্ত সাদা, কারণ তার রক্তে হিমোগ্লোবিন নাই। আচ্ছা, এখন এই যে রক্ত, এই রক্ত আমাদের শরীরে তরল যেহেতু, তাহলে কত লিটার থাকে রক্ত আমাদের শরীরে? এটা হচ্ছে কোশ্চেন। কত লিটার থাকে? এটা অ্যাকর্ডিং টু দ্য গাজী আজমল স্যারের বই 5 থেকে 6 লিটার ব্লাড থাকে। কতটুকু ব্লাড থাকে? 5 থেকে 6 লিটার। এখন তোমার এটা শোনার পর মনে হবে যে 5 থেকে 6 লিটার যে থাকবে, ঠিক আছে, আমি বুঝলাম 5 থেকে 6 লিটার থাকবে। আমাদের সবার দেহে কি 5 থেকে 6 লিটারের মধ্যেই আছে? আমরা সার্কাস খেলা দেখতাম ছোটবেলায়। সার্কাস খেলায় কিছু ছোট ছোট মানুষ পাওয়া যেত, অনেক ছোট ছোট মানুষ, বামন মানুষ পাওয়া যায়। তো ওদের শরীরে কি 5 লিটার আছে? কম থাকবে। আবার আমাদের ক্রিস গেইলকে আমরা তো সবাই চিনি, চেনো না? অবশ্যই চেনো। তো ক্রিস গেইলের দেহে কি 6 লিটার থাকবে, নাকি 6 লিটারের বেশি থাকবে? ও তো অনেক মোটা সোটা স্যার। ও যদি অনেক মোটা সোটা হয়, ওর দেহে তো বেশি থাকার কথা স্যার। তাহলে এই মানটা গড় মান। কত, কেমন মান? গড়ে 5 থেকে 6 লিটার থাকে। তাহলে এক্সাক্ট কথাটা কত? কত লিটার থাকে আমার তোমার সবার শরীরে? কতটুকু থাকে? এটা আমাদের দেহের ওজনের সাথে জড়িত। কিসের সাথে জড়িত? ওজনের সাথে জড়িত। ধরো আমার ওজন যদি, আমার দেহের ওজন যদি 100 কেজি হয়, আমার দেহের ওজনের 8% রক্ত থাকে আমার শরীরে। কত পার্সেন্ট? 8%। তাহলে চিন্তা করো, তোমার ওজন যদি 100 কেজি হয়, তাহলে 8% করলে কত লিটার আসবে? 8 লিটার। তাহলে তখন তোমার শরীরে রক্ত কত? 8 লিটার রক্ত। বুঝছো? তাহলে 8 লিটার। আবার যদি ধরো যে ভাই, আমার শরীরের রক্ত, শরীরের ওজন 50 কেজি। ধরো, তো ধরে নিলাম তুমি শিক্ষার্থী ক, ক নামক একজন ব্যক্তির ওজন 50 কেজি। তাহলে ক নামক ব্যক্তির ওজন যদি 50 কেজি হয়, তাহলে তার শরীরে রক্ত কতটুকু আছে বলো তো? তার শরীরে রক্ত 50-এর 8%। 50-এর 8% তুমি যদি হিসাব করো, ম্যাথে তো শিখছিলাম, 8% মানে এই যে এরকম গুণ দিয়ে 100, এর মানে 100 না? তাহলে কাটাকাটি যদি করো, তাহলে এদিক দিয়ে কেটে দিলে কত আসবে? 4। 4 5 5 থাকবে নিচে 1, তাহলে 4 লিটার। কত লিটার? 4 লিটার। বুঝছো? তাহলে এই দুইটা মানের মধ্যে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে পরীক্ষায় যে আমাদের শরীরে রক্ত কত পার্সেন্ট, কতটুকু থাকে রক্ত, তাহলে 5 থেকে 6 লিটার। আর যদি গড়ে হিসাব করি, তাহলে কত? 8%। তোমরা হয়তো যারা ব্লাড দিছো, তারা হয়তো নিশ্চয়ই জানো, যখন আমরা ব্লাড দিতে যাই, তখন আমাদের শরীর থেকে ব্লাড নেওয়ার আগে যে ব্যক্তি ব্লাডটা ড্র করবে, আমাদের শরীর থেকে বের করবে, যে লোকটা থাকে, ওই লোকটা কিন্তু জিজ্ঞাসা করে আপনার ওজন কত। যদি তুমি 50-এর কম বলো যে আমার ওজন 49 কেজি অর লেস দেন 50 কেজি, যদি 50 কেজির কম বলো, তাহলে কিন্তু তোমার কাছ থেকে আর কোনো ব্লাড নিবে না। কেন নিবে না? কারণ 50 কেজি তোমার ওয়েট যদি হয়ে থাকে, তাহলে তোমার শরীরে কতটুকু ব্লাড আছে? 4 লিটার ব্লাড আছে। এই 4 লিটার ব্লাড থেকে যদি ব্লাড বের করা হয় আরো, তাহলে কিন্তু
তোমাকে আবার হাসপাতালে ভর্তি হইতে হবে। তুমি যে আরেকজন রুগীকে ব্লাড দিতে গেছো, দেখা যাবে তোমার শরীর থেকে এই যে 50 কেজির কম যদি হয়, তাহলে নিশ্চয়ই 4 লিটারের কম আছে তোমার শরীরে ব্লাড। ওখান থেকে যদি আরো আমি হাফ লিটার বের করি, মানে 500 মিলি বের করে নিই, তাহলে তো তোমার 3.5-এর কম হয়ে যাবে। তখন আবার তুমি অজ্ঞান হয়ে পড়ে যাবে, তোমাকে আবার হাসপাতালে ভর্তি করাইতে হবে। এই জন্য যদি কারো ওজন 50 কেজির কম হয়, তাহলে তার দেহ থেকে ব্লাড নেওয়া হয় না। তাহলে সামারি কি দাঁড়াইলো? সামারি হচ্ছে এটাও রাইট, এটাও রাইট। যদি দুইটাই উপস্থিত থাকে পরীক্ষায়, ধরো জিজ্ঞেস করছে যে মানব দেহে রক্তের পরিমাণ কত, 5 থেকে 6 লিটারও আছে, অথবা দেহের ওজনের 8% আছে। কিছু কিছু বইয়ে এটা 8 থেকে 10ও থাকতে পারে, 8% আছে। কোনটা দাগা বা মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? এইটা। এবার তুমি ক্রিস গাইলের হিসাবটা মিলাও। যদি ওর 1 কেজি 100 কেজি ওজন হয়, তাহলে ওর 8 লিটার। যদি আমরা যে সার্কাস খেলায় যে ছোট মানুষগুলো দেখি, ওর ওজন ধরো যদি 50 কেজি হয়, তাহলে 4 লিটার। স্পেসিফিক মানুষের জন্য স্পেসিফিক পরিমাণ পাওয়া গেল। আচ্ছা, ওকে, ফাইন। এখন কথা হচ্ছে, রক্ত যেহেতু তরল, তাহলে রক্ত যদি তরল হয়ে থাকে, এটা হলো, রক্ত যদি তরল হয়ে থাকে, নিশ্চয়ই এটার একটা পিএইচ মান থাকবে, পাওয়ার অফ হাইড্রোজেন যেটাকে আমরা বলি। তাহলে এটার পিএইচ কত? দেখো, এটার গড় পিএইচটা 7.35 থেকে 7.45। এটার রেঞ্জ আর গড়ে কত? 7.40। কত? 7.40। তাহলে বলো তো, এই পিএইচটা কি অ্যাসিড নাকি ক্ষার নাকি বেজ? অ্যাসিড নাকি ক্ষার? আমরা ছোটবেলায় শিখছিলাম না, যদি পিএইচ, এরকম একটা স্কেল শিখছিলাম আমরা, 0, 7, 14, এরকম একটা স্কেল শেখার কথা কেমিস্ট্রিতে। তাহলে এই যে 7, যেটা 7 মানে নিরপেক্ষ, 7-এর নিচে 6, 5, 4, এগুলা সবগুলোকে আমরা কি বলতাম? অ্যাসিড বলতাম। আর এগুলোকে বলতাম 7-এর উপরে, 7 থেকে 14 পর্যন্ত, এগুলোকে আমরা কি বলতাম? ক্ষার বলতাম। তাহলে দেখো তো, তোমার রক্তের যে পিএইচ 7.40, এটা কি অ্যাসিড নাকি ক্ষার? দেখো, তাহলে রক্তের পিএইচটা 7-এর পরে, তার মানে এই অ্যাসিডের ক্ষারের কাতারে। ক্ষার এটা, এটা কি ক্ষার? তাহলে এটা কি খুব বেশি ক্ষার? এটা ক্ষার, এটা তো কনফার্ম। 7 থেকে 14-র মধ্যে থাকলেই ক্ষার। তবে 7 থেকে যতই 14-র দিকে যাব, সামনের দিকে যাব, ততই বেশি ক্ষারীয় হবে না? তাহলে এখানে তো কেবল 7.4, 7.4, তার মানে এটা ঈষৎ ক্ষারীয়। তাই তোমাদের বইয়ে লেখা আছে যে এটা ঈষৎ ক্ষারীয়। ঈষৎ মানে সামান্য, ঈষৎ ক্ষারীয়। বুঝে গেছো? এখানে আমি এটা লেখার আরেকটা কারণ আছে। এখান থেকে দুইটা ডিজিজ আমরা শিখবো। কি শিখবো? কিছু ডিজিজ শিখবো। এখন ধরো, এই 7.4 পিএইচটা আমার রক্ত, ধরে নাও আমার, তোমাদের স্যারের রক্ত, পিএইচটা আমরা টেস্ট করলাম। টেস্ট করে পিএইচ পাওয়া গেল এই যে এখানে 4.5। কত পিএইচ পাওয়া গেছে? 4.5। তাহলে ধরো দুইটা ব্যক্তি, ধরো আমি আর তোমার ম্যাডাম, তাহলে আমি আর তোদের ম্যাডাম, আমার রক্ত নিয়ে দেখা গেল আমার রক্তের পিএইচ কত, আমার ব্লাডের পিএইচ হচ্ছে 4.5, আমার রক্তের পিএইচ। আর তোদের ম্যাডামের পিএইচ, তোদের ম্যাডামের একটু বেশি, ধর কত পাওয়া গেল? 9.0। বুঝেছ? তাহলে এরকম যদি পিএইচ হয়, তাহলে আমরা তো স্যার জানি নর্মাল পিএইচ রক্তের কত, 7.35 থেকে 7.45, বা গড়ে 7.40। এরকম যদি পিএইচ হয়ে যায়, এটা তো নিশ্চয়ই স্যার রোগ। এটা নিশ্চয়ই কি রোগ। তাহলে এরকম যদি কখনো আবার 7.45-এর অনেক বেশি হয়ে গেছে, এটাও তো রোগ। তাহলে এইটা রোগকে কি বলবো? এইটা রোগকে কি বলবো? দেখো, একটু পিএইচটার দিকে তাকাও তো। এই যে আমার পিএইচটা, তোদের স্যারের যে পিএইচটা কত, 4.5, এই দিক থেকে 7 থেকে ক্ষারের দিকে গেছে না অ্যাসিডের দিকে গেছে? 7 থেকে কমে স্যার অ্যাসিডের দিকে আসছে না? অ্যাসিডের দিকে আসছে তো। তাহলে এই পিএইচটাকে বলা হবে, এই রোগটাকে, মানে যদি কখনো পিএইচ, রক্তের পিএইচ 7.35 থেকে কমে পিছনের দিকে অ্যাসিডের দিকে ব্যাক করা শুরু করে, অ্যাসিডের দিকে যাওয়া শুরু করে, তখন এই রোগটাকে, আমি যে রোগে আক্রান্ত, সেই রোগটাকে বলা হবে অ্যাসিডোসিস। যেহেতু অ্যাসিডের দিকে পিএইচটা যাচ্ছে, তাই এটাকে বলা হয় অ্যাসিডোসিস। আশা করি বুঝছো। এখন ধরো, তাহলে ম্যাডাম, তোমাদের ম্যাডামের যেটা হয়েছে 9.0, এটাকে কি বলবো তাহলে? দেখো, এটাতে পিএইচ কি হয়েছে, 7.45 থেকে বেড়ে ক্ষারের দিকে যাচ্ছে, মানে 14-এর দিকে যাচ্ছে, তার মানে এটা ক্ষার। তাহলে ক্ষারের দিকে যাচ্ছে। তাহলে ম্যাডামের যে রোগ, এটাকে বলা হয় অ্যালকালাইন, মানে ক্ষার না? অ্যালকালি মানে ক্ষার তো। তাহলে তাই এটাকে বলা হয়, অ্যালকালির সাথে মিল রেখে অ্যালকালোসিস। বুঝাইতে পারছি?
তাহলে যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে যে অ্যাসিডোসিস কাকে বলে, তাহলে তুমি বলবে যে রক্তের পিএইচ, স্যার শিখিয়েছে রক্তের পিএইচ যদি 7.35 থেকে কমে অ্যাসিডের দিকে গমন করা শুরু করে তখন তাকে অ্যাসিডোসিস বলে। আর অ্যালকালোসিস কাকে বলে, যখন রক্তের পিএইচ 7.45 থেকে বাড়ে ক্ষারের দিকে যাওয়া শুরু করে তখন তাকে অ্যালকালোসিস বলে। এখন পরীক্ষা এমসিকিউ আসবে কিভাবে, আমাদের তো স্যার পরীক্ষা লাগবে, তাই না? দেখো পরীক্ষায় প্রশ্ন করবে এভাবে স্ট্রেট ফরওয়ার্ড, এই যে মেডিকেল 20-21 কোশ্চেন, এই 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 কনসেপ্টটা থেকে প্রশ্নটা হয়েছিল এক্সাক্ট নামটা তো মনে নেই, এ নামক এক ব্যক্তির ব্লাড টেস্ট করা হয়, ব্লাড টেস্ট করে তার পিএইচ পাওয়া গেল 9.4, তার ব্লাডের পিএইচ 9.4 হলে তার কোন রোগটা হয়েছে। তাহলে ওই উক্ত ব্যক্তির রোগ কি, উক্ত ব্যক্তির নিচের কোন রোগ হয়েছে, নিচের কোন রোগ হয়েছে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে কোন রোগ হয়েছে, অপশন গুলো দেখো, ক নম্বর অপশন অ্যাসিডোসিস, খ নম্বর অপশন অ্যালকালোসিস, গ নম্বর অপশন অ্যাসিডো অ্যালকালোসিস, আর ঘ নম্বর অপশন মনে করো নন, কোনোটি নয়। তাহলে কোনটা হয়েছে দেখো তো। দেখো এই শব্দগুলো তোমার কাছে কিন্তু দেয়া থাকবে, কি মুখস্থ করার দরকার নেই, তোমার খালি শব্দটা পড়ে বুঝতে হবে। অ্যাসিডোসিস মানে অ্যাসিডের দিকে যাবে, অ্যালকালোসিস মানে অ্যালকালাইনের দিকে যাবে। দেখো তো পেজ কোন দিকে গেছে, 7 থেকে বেড়ে 7.4 হয়েছে, তার মানে অ্যালকালাইন দিকে গেছে, তার মানে এটাকেই তো কি বলে, অ্যালকালিসিস। তাহলে এটা অ্যালকালিসিস, ঠিক আছে? আশা করি বুঝছো। তাহলে পিএইচ এর এই গল্পটা শেষ। এখন আসো তাপমাত্রা কত, রক্তের তাপমাত্রা কত, আমরা বলি না রক্ত গরম, জেন্স কে যেন বলে, জেনজি, তোমাদের যে প্রজন্ম জেন জেড প্রজন্মের রক্ত গরম। তাহলে এখন আমরা জানতে চাই আমাদের যে রক্ত আছে এই রক্তের টেম্পারেচার কত। দেখো আমাদের একটা বাংলা সিনেমার ডায়লগ, বাংলা সিনেমার একটা দৃশ্য তোমাদেরকে একটু মনে করাই। ধরো এক নায়িকা তার নায়ককে দেখে যে সে রাস্তায় পড়ে আছে, গুন্ডারা এসে মারছে, সে রাস্তায় পড়ে আছে। এখন নায়িকা গিয়ে ওই নায়কের গায়ে হাত দিছে, ধরো মাথায় হাত দিছে, হাত দিয়ে দেখে মাথা ঠান্ডা, তখন সে ভয় পেয়ে যায় না, ভয় পেয়ে যায় যে হায়রে আমার নায়ক কি এখন আর বেঁচে আছে কিনা, তাই না? তাহলে গা ঠান্ডা পেলে সে মনে করে তার নায়ক আর পৃথিবীতে নাই। শরীর ঠান্ডা কখন হবে, যখন শরীরের মধ্যে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে, রক্তটাই উষ্ণতা সারা দেহে নিয়ে যায়। রক্ত যদি আমাদের শরীরে সঞ্চালন হয় তাহলে আমাদের শরীর গরম লাগবে, উষ্ণ লাগবে। তাহলে ওই যে নায়িকা গায়ে হাত দিয়েছিল, মাথায় হাত দিয়ে দেখে, হাত ধরে দেখে যে হাত ঠান্ডা, তার মানে রক্ত সঞ্চালন হচ্ছে না, তার মানে কি তার নায়ক আর পৃথিবীতে নাই। তাহলে এখন আমরা জানতে চাই রক্তের টেম্পারেচার কত, তাপমাত্রা কত। রক্তের টেম্পারেচার 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে গড়ে আমরা কি বলি, গড়ে 37 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আমাদের মানব দেহের নর্মাল টেম্পারেচার আমরা জানি না, নর্মাল টেম্পারেচার আমরা কি জানি, নর্মাল টেম্পারেচার তো আমরা জানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটাকে যদি আমরা সেলসিয়াসে কনভার্ট করি এরকম দাঁড়ায় 36.89 ডিগ্রি সেলসিয়াস, টেন্স টু কত, 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো রক্তটা যেহেতু আমাদের শরীরের মধ্যেই আছে, কোথায় আছে, শরীরের মধ্যে আছে না রক্তটা, যেহেতু রক্তটা শরীরের মধ্যেই আছে তাহলে রক্তের টেম্পারেচার কত হবে, আমার শরীরের টেম্পারেচার যত সিম্পল, তার শরীরের টেম্পারেচার কত, 37, কত ডিগ্রি সেলসিয়াস, প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। তুমি হয়তো এই 37টা ছোটবেলায় শেখো নাই 9-10-এ, তোমাদেরকে এটাই শেখানো হতো 98.4, কিন্তু ফিজিক্সে তোমাদেরকে এটা কনভার্ট করা শেখানো হইতো না। যদি কনভার্ট করে এমন আসবে 36.89, মানে প্রায় 37, তাহলে 37 গড়ে টেম্পারেচার। এখন কথা হচ্ছে কখনো কখনো টেম্পারেচার কমা বাড়া করে না, করে তো, তাহলে কমা বাড়া করলে রেঞ্জে কত হবে, 37 থেকে 1 পিছাও 36, 37 থেকে 1 বাড়াও 38, এই যে এটাই লেখা আছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, বুঝছো? তাহলে এই টেম্পারেচারটা মুখস্থ করার দরকার নেই, টেম্পারেচারটা খালি মনে রাখবো, রক্তের টেম্পারেচার আমাদের শরীরের টেম্পারেচারের মতোই। শরীরের টেম্পারেচার কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটাকে সেলসিয়াসে নিয়ে আসলে প্রায় 37। তো রক্তের টেম্পারেচার গড়ে 37, আর যদি রেঞ্জ আকারে বলি, একটা ব্যবধান আকারে বলি, তাহলে 1 পিছাবো 1 আগাবো, তাহলে 36 থেকে 38। আশা করি বুঝছো গেল। এখন আসো রক্তের স্বাদ কেমন, টেস্ট কেমন। আচ্ছা আমরা ছোটবেলায় রক্ত খেয়েছিলাম না,
এখন হয়তো বড়বেলায় খাই না, রক্ত খাওয়া হারাম। তাহলে ছোটবেলায় যখন দাঁত উঠতো তখন আমরা রক্ত খেয়ে ফেলতাম। তাহলে রক্তের স্বাদ কেমন, তখন আমাদের কাছে কেমন লাগতো? এটা কি টক, ঝাল নাকি মিষ্টি? টক, ঝাল, মিষ্টি কোনোটাই নয়। এটার স্বাদ কেমন? এটার স্বাদ আছে নোনতা। কেমন? নোনতা। এখন বলো তো, নোনতা স্বাদ কেমন কেন লাগবে? নুন উপস্থিত আছে। তাহলে এই নোনতা স্বাদের জন্য দায়ী কে? অজৈব লবণ। তাহলে রক্তের মধ্যে কি থাকে? অজৈব লবণ থাকে। তাহলে অজৈব লবণ থাকে জন্য রক্তের স্বাদ নোনতা। এটা একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল, রক্তের স্বাদ নোনতা কেন? ওইখানে অপশনে থাকে লবণ, আরেকটা হচ্ছে অজৈব লবণ। তাহলে অজৈব লবণ কিন্তু, ঠিক আছে। আচ্ছা, অজৈব লবণ। এখন আসো সান্দ্রতা। রক্তের সান্দ্রতা কি জিনিস? আচ্ছা, এই সান্দ্রতা শব্দটাই তোমাদের কাছে নতুন, একেবারে নতুন। আমি একটু এক্সপ্লেইন করি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে লবণে রক্তের সান্দ্রতা জিনিসটা কি? আচ্ছা, সান্দ্রতা জিনিসটা বোঝার আগে, সান্দ্রতা এটা বোঝার আগে তোমরা কি এই শব্দটা বোঝো? ঘর্ষণ। ঘর্ষণ মানে কি বলতো? ঘর্ষণ মানে বাধা দানকারী বল। বাধা দানকারী বল। তাহলে বাধা কখন পাবে? ধরো এটা আমার একটা কঠিন পদার্থ, এইটা আরেকটা কঠিন পদার্থ। এই কঠিন পদার্থ দুইটা যখন এইটা, এই ডাস্টারটা যখন এইটার উপর দিয়ে যাওয়া শুরু করলো, তখন এই তলটা আর এই তলটা গতিটা কোন দিকে? এই দিকে যাচ্ছিল। তখন এরা একটা বাধা দেয়, তলটাতে একটা বাধা পায়। এই বাধাকে আমরা কি বলি? ঘর্ষণ। কি বলি? ঘর্ষণ। তাহলে এটা হচ্ছে ঘর্ষণ। আর সান্দ্রতা তাহলে কি? ঘর্ষণ জিনিসটা কি বুঝছো? যখন দুইটা তল বিপরীত দিকে যাওয়া শুরু করে তখন তলদ্বয়ের যে সংস্পর্শ হয়, দুইটা তলের যে সংযোগস্থল, এখানে একটা বাধা দানকারী বল সৃষ্টি হয়। এটাকে আমরা কি বলি? ঘর্ষণ। তাহলে সান্দ্রতা জিনিসটা কি? দেখো, ঘর্ষণ শব্দটা কঠিন কঠিন দুইটা পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। দুইটা কঠিন পদার্থ। তাহলে ঘর্ষণ কিসের ক্ষেত্রে প্রযোজ্য? কঠিন পদার্থ সমূহের যে বাধাদানকারী বল, তাকে বলা হয় ঘর্ষণ। কিন্তু তরল পদার্থ যে বাধাটা দিবে, একটা পদার্থ, এখানে দেখো ঘর্ষণের সময় এটাও কঠিন, এটাও কঠিন। কিন্তু যদি এমন হয় একটা পানিতে একটা নৌকা চলতেছে, কি চলতেছে? নৌকা। তাহলে দেখো এখানে যে বাধা দানকারী বলটা সৃষ্টি হবে, কার কার মাঝে মাঝে বাধা দানকারী বলটা সৃষ্টি হবে? একটা পানি আর একটা নৌকা। নৌকাটা কঠিন পদার্থ আর পানিটা তরল পদার্থ। তাহলে এই তরল এবং কঠিন এই দুইটা পদার্থের মধ্যে যে বাধা দানকারী বল আসবে, এইটাকেই বলি আমরা সান্দ্রতা। কি বলি? সান্দ্রতা। এখন তুমি চিন্তা করো তো, একটা পুকুর কি দিয়ে বানানো হয়েছে? পানি দিয়ে বানানো হয়েছে। ওইখানে নৌকা চালাই, নৌকা যে বাধাটা পাবে। আর আরেকটা পুকুর, ধরো এটা আমার পুকুর, স্পেশাল একটা পুকুর, এই পুকুরটা আমি মধু দিয়ে বানাইছি। কি দিয়ে? মধু দিয়ে বানাইছি। পুরা পুকুরটাতে মধু আছে। এই মধু আঠালো আঠালো না? এই মধুর মধ্যে যদি আমি আবার ওই সেম নৌকাটা নিয়ে এসে চালাই, পানিতে যত বাধা পাইতো, এই মধুর মধ্যে মধু দিয়ে মধুর পুকুরে চালাইলে নৌকাটা বেশি বাধা পাবে না? বেশি বাধা পাবে তো, কারণ মধুর সান্দ্রতা বেশি, মানে মধুর বাধা দান করার সক্ষমতা বেশি। বুঝাইতে পারছি? তাহলে পানির যা সান্দ্রতা, রক্তের সান্দ্রতা কি তার মতো হবে নাকি তার থেকে কম হবে? যদি এখন পানির পুকুর আর পাশে একটা রক্তের পুকুর রাখা হয়, তাহলে কোন পানিটা বেশি বাধা দিবে কঠিনকে, না রক্তটা বেশি বাধা দিবে? স্যার, রক্তটা বেশি বাধা দিবে। এইটাকেই বলা হচ্ছে সান্দ্রতা। তাহলে কতটুকু বাধা বেশি দিবে? 5 গুণ। পানি যদি 1 নিউটন বাধা দেয়, রক্ত দিবে 5 নিউটন। বুঝছো? 5 গুণ। এটা এমসিকিউতে জিজ্ঞেস করবে যে রক্তের সান্দ্রতা পানির সান্দ্রতার কত গুণ? 5 গুণ বেশি। আচ্ছা, এখন আসো আপেক্ষিক গুরুত্ব। তোমাদেরকে ফিজিক্সের টার্ম এটা, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝানো হয় যে পানি, এই রক্তকে পানিতে দিলে এটা কি ডুবে যাবে না ভাসিয়ে উঠবে? তোমরা ছোটবেলায় এগুলো ম্যাথ পড়ছো না? একটা বলকে ফিজিক্সে পড়াইতো, একটা বলকে যদি আমরা পানিতে ছেড়ে দেই, পুকুরে ছেড়ে দেই, এটা কি ভেসে থাকবে, ডুবে যাবে, নাকি নিমজ্জিত অবস্থায় ভাসবে? এরকম ম্যাথ শিখতো না? তো ওইখানে পড়ানো হইতো যদি আপেক্ষিক গুরুত্ব কারো 1-এর চেয়ে বেশি হয়, তাহলে ওইটা ডুবে যাবে। যদি আপেক্ষিক গুরুত্ব 1 হয়, পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর যদি আপেক্ষিক গুরুত্ব লেস দেন 1 হয়, তাহলে ভাসে থাকবে উপরের দিকে। তাহলে তুমি যদি এখন ব্লাডকে নিয়ে যায় পানিতে ছাড়ি দাও, দেখবা ডুবে যাবে। তাহলে ডুবে গেছে মানে এটার ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব কত? 1-এর চেয়ে বেশি। খুব বেশি যে আবার তাও না। কত সেটা? 1.065। আমি এভাবে মনে রাখতাম, পানির ঘনত্ব 1000 আর রক্তের ঘনত্ব 1065, মানে 1.065। বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে মোটামুটি প্রথম দিকের পেজটাতে থাকা উপাদানগুলা। এবার আসলে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে
রক্তের বিভিন্ন উপাদান নিয়ে। রক্তের উপাদান, আমরা তো রক্ত সম্পর্কে প্রাথমিক কথাগুলো শিখলাম। আচ্ছা, এখন রক্তের মধ্যে কি কি উপাদান আছে, রক্ত কি কি দিয়ে তৈরি, এটা আমরা জানতে চাই। দেখো এই যে এখানে যে বক্সটা লিখে রাখা হয়েছে, এই বক্সটা কতবার বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসেছে এমন কোনো সাল নাই, যতটুকু সাল অ্যানালাইসিস করে এখানে লেখা হয়েছে যে প্রশ্ন আসে নাই এই বক্সটা থেকে। এই বক্সটা খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে খুব মনোযোগ দিয়ে এই বক্সটা শিখতে হবে। তাহলে আসো আমরা শুরু করি। দেখো আমরা নিশ্চয়ই যারা ব্লাড টেস্ট করিয়েছি, কখনো ডাক্তারকে দেখালে এরকম একটা টেস্ট টিউবে ব্লাড নেয়, ব্লাড নেয় না, আমরা এরকম ব্লাড দিই। ব্লাড নেওয়ার পর এই ব্লাডটাকে এই যে টেস্ট টিউবে, এগুলা ধরো সবগুলাই কি, তাহলে সবগুলাই রক্ত, এরকম একটা টেস্ট টিউবের মধ্যে আমরা ব্লাড নিলাম। এই ব্লাডটাকে নিয়ে আমরা একটা যন্ত্রের মধ্যে প্রবেশ করাই। কিসের মধ্যে? যন্ত্রের মধ্যে। এখন এই যন্ত্রটার নামটা একটু উদ্ভট, অন্যরকম একটা নাম। এই যন্ত্রটার, এই রক্তটাকে আমরা কোথায় প্রবেশ করাই? সেন্ট্রিফিউগাল মেশিন। কি? সেন্ট্রিফিউগাল মেশিন। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমার কাছে মাথায় আসতে পারে সেন্ট্রিফিউগাল মেশিন জিনিসটা কেমন, দেখতে কেমন। দেখো এই কথাটার, এই সেন্ট্রিফিউগাল মেশিনটা ঘুরতে পারে। কি করতে পারে? ঘুরতে পারে। দেখো আমি তোমাকে প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি। ধরো এইটা আমাদের টেস্ট টিউব, এটাতে তুমি ব্লাডটা নিছো, এই ব্লাডটা নিয়ে এইটা ধরো সেই মেশিনটা, এটাতে প্রবেশ করাইছো টেস্ট টিউবটা। মেশিনটাকে যখন সুইচ চাপ দেয়, মেশিনটা এরকম ঘোরা শুরু করে। কি করা শুরু করে? ঘোরা। এখন যখন এরকম জোরে জোরে ঘুরবে, তখন যে ভারী উপাদানগুলো উপরের দিকে জমা পড়ে যাবে না? যাবে তো? বা যদি এইভাবে হালানো থাকে, এই পাশে যদি ঘোরা শুরু করে, ভারী জিনিসগুলো কোথায় জমা পড়ে যাবে? নিচের দিকে। তুমি জাস্ট এতটুকু বোঝো, আমরা টেস্ট টিউবে ব্লাড নিয়ে ব্লাডটাকে কোথায় প্রবেশ করাই? একটা মেশিনে প্রবেশ করাই। এই মেশিনের নামটা পরীক্ষায় জিজ্ঞেস করে, বোর্ড পরীক্ষায়, যে মেশিনটার নাম কি? সেন্ট্রিফিউগাল মেশিন। কি নাম? সেন্ট্রিফিউগাল মেশিন। তাহলে এই মেশিনটা ঘুরতে পারে, নিশ্চয়ই ঘোরার সময় একটা বেগে ঘোরে, নির্দিষ্ট একটা বেগে। তা এই বেগটা কত? এই বেগটা হচ্ছে 30,000 পার মিনিট। প্রতি মিনিটে কতবার করে ঘুরবে এই যন্ত্রটা? প্রতি মিনিটে 30,000 বার করে ঘুরতে পারে এই মেশিনটা। তো এই মেশিনটাতে যখন আমরা ব্লাডটাকে দিয়ে দিলাম, দিয়ে মেশিনটাকে কিছুক্ষণ চালু করলাম, রান করলাম, মেশিনটা ঘুরলো। কিছুক্ষণ ঘোরার পর যখন আমরা টেস্ট টিউবটাকে বের করব, তখন টেস্ট টিউবটাতে দেখা যায় এই যে এরকম দুইটা স্তর হয়ে গেছে। কয়টা স্তর হয়ে গেছে? দুইটা স্তর। এই যে নিচের দিকে ভারী ভারী জিনিসগুলা নিচের দিকে জমা পড়ে গেছে। তাহলে এই ভারী ভারী জিনিসগুলা দেখতে লাল। কেমন? লাল। তাহলে আমাকে তোমরা বলো তো, যে জিনিসটা দেখতে লাল, এটা লোহিত রক্তকণিকা নয়? লোহিত রক্তকণিকা বা আরবিসি। তার উপরের দিকে একটা ছোট্ট লেয়ার পানির থাকে, এটাকে বলা হয় ডাব্লিউবিসি আর প্লাটিলেট অনুচক্রিকা, প্লাটিএলিটিএস। আর উপরের দিকে এই অংশটা পুরাটাই তরল পদার্থ। কি পদার্থ? তরল। তরল মানে কি? রস। যেহেতু রক্তের রস, তাই এটাকে কি বলা হবে? রক্তরস। কি বলা হয়? রক্তরস। তাহলে নিচের দিকে যে তিনটা লেয়ার পাওয়া যায়, একটা হলো আমাদের যে শীটটা আছে, তোমরা যদি শীটটা দেখো, শীটটাতে কিন্তু সুন্দর করে লেখা আছে, একটা সুন্দর চিত্র ফিগার দেয়া আছে। অথবা আমাদের বই যেটা আছে, গাজী আজমল স্যারের বই, দেখলেও চলবে। তাহলে দেখো যেখান থেকে ছিল রক্তকে নিলাম, নিয়ে সেন্ট্রিফিউগাল মেশিন নামক একটা ঘূর্ণি মেশিনে দিলাম। মেশিনটাতে 3000 বার করে ঘুরবে প্রতি মিনিটে, এমন স্পিডে কিছুক্ষণ চালু রাখার পর টেস্ট টিউব বের করে দেখি রক্তগুলো তিনটা রঙে স্তর হয়ে গেছে, তিনটা স্তর পাওয়া যাচ্ছে। নিচের স্তরটা দেখতে টকটকে লাল, তাহলে ওইটা লোহিত রক্তকণিকা। লোহিত সাগরের নাম শুনছো না তোমরা ছোটবেলায়? লোহিত সাগর মানে ওই সাগরের পানি লাল, তাহলে লোহিত রক্তকণিকা। আর তার উপরের দিকে শ্বেত রক্তকণিকা। তোমরা অনেকেরই গায়ে দেখছো না এরকম সাদা সাদা দাগ হয়, এটাকে তো ধবল রোগ বলে বা শ্বেত রোগ বলে। শ্বেত মানে সাদা, তাহলে সাদা যে রক্তকণিকা তাকে বলা হবে শ্বেত রক্তকণিকা। লাল রক্তকণিকার উপরে এই সাদার একটা লেয়ার থাকে, সেটাতে শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা থাকে। আর সবার উপরের দিকে পানি থাকে, এই পানিটাকেই আমরা বলতেছি রক্ত রস। পানি মানে রস, যেহেতু রক্তের, তাকে বলা হয় রক্তরস। তাহলে এই রক্তরসটার কত পার্সেন্ট থাকে? তাহলে রক্তকে ভেঙে দুইটা জিনিস পাওয়া গেল, রক্তের উপাদানে কিছু রক্ত রস পাওয়া যায়, আর কিছু রক্ত কণিকা পাওয়া যায়, যেটা আমাদের এই ছকটাতে সুন্দর করে দেয়া আছে। দেখো যে রক্তকে নিয়ে যদি আমরা সেন্ট্রিফিউগাল মেশিনে দিই, রক্তের দুইটা উপাদান পাওয়া যায়, একটা রক্তরস বা প্লাজমা, আর একটা রক্ত কণিকা। এখন রক্তরস কতটুকু পাওয়া যায়? যদি তুমি 100 মিলি ব্লাড টেস্ট টিউবে নিয়ে থাকো, 55 মিলি তুমি কি পাবা? রক্তরস পাবা। তাহলে রক্তরসের পরিমাণ কত? 55%। আর রক্ত কণিকার পরিমাণ কত? রক্ত কণিকার পরিমাণ হচ্ছে 45%, 45। এই পার্সেন্টেজটা পরীক্ষায় জিজ্ঞেস করবে যে রক্তরস কত পার্সেন্ট থাকে
আর রক্ত কণিকা কত পার্সেন্ট থাকে। দেখো রক্ত রস কত পার্সেন্ট থাকবে, 55% না। তোমার এটা মনে রাখা লাগবে, আর যাদের মনে থাকে না তারা একটু কৌশলে মনে রাখতে পারো। দেখো রক্ত রস, এই শব্দগুলোর দিকে দেখো তো, র ক ত র স, কয়টা শব্দ আছে? টোটাল 5টা, তার মানে ডাবল 5। কত? ডাবল 5, 55। যাদের একেবারে মনে থাকে না তাদের জন্য এই কৌশলটা, আর যাদের মনে থাকবে সরাসরি যে পানির পরিমাণ বেশি, তাহলে 45%, আর ওইদিকে রক্তকণিকা 45%। আচ্ছা এখন কথা হচ্ছে, এটা তো নিশ্চয়ই বুঝছো আশা করে, সেন্ট্রিফিউগাল মেশিনের এটা এমসিকিউ তে জিজ্ঞেস করে, মেশিনটা কোন মেশিনে প্রবেশ করানো হয়, রক্তের উপাদানগুলা রক্তরস রক্তকণিকায় ডিভাইডেড হয় কোন মেশিনে, তাহলে সেন্ট্রিফিউগাল মেশিনে। স্পিড কত থাকে এটাও জিজ্ঞেস করবে, আমরা পারবো ইনশাল্লাহ। আচ্ছা এখন তাহলে এই যে রক্ত রস, এই রক্ত রসটার কালার কেমন, কেমন দেখতে? এটা এটা দেখতে হলুদ বর্ণের। কি বর্ণের? হলুদ। মনে রাখবা রক্তরস দেখতে কেমন বর্ণের? হলুদ বর্ণের। মনে রাখবা আমরা যে প্রস্রাব করি, এই প্রস্রাব কিন্তু রক্তরস থেকে তৈরি হয়। প্রস্রাবের কালার কেমন? হলুদ। তাহলে যে জিনিস থেকে এই রক্তরস থেকে উৎপন্ন জিনিসের কালার যদি হলুদ হয়ে থাকে, তো রক্তরসের কালার কেমন হবে? হলুদ। আশা করি বুঝছো। এখন এই রক্তরস 55% নিয়ে আমরা একটু পড়াশোনা করি, যে রক্তরসটাকে নিয়ে যদি আমি আরো অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করে দেখা গেল রক্তরসের মধ্যে পানি আছে কত পার্সেন্ট? পানি আছে 90 থেকে 92%। আর বাকি পার্সেন্টেজ তাহলে কি আছে? কঠিন পদার্থ। তাহলে রক্তরসের মধ্যে পানি থাকে কত পার্সেন্ট? এটা একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জিজ্ঞেস করছিল, রক্তরসে পানি থাকে কত পার্সেন্ট? H2O কত পার্সেন্ট? তাহলে রক্তরসে পানি, পানি মানে কি H2O না? H2O তো, তাহলে H2O থাকে কত পার্সেন্ট? 90 থেকে 92। তাহলে এটা কারণ পানির পরিমাণ, তাহলে কঠিন পদার্থ কতটুকু থাকে? কঠিন পদার্থ থাকে, পানি যদি 90 থেকে 92 থাকে, তো অন্যান্য পদার্থ কত থাকবে? 10 থেকে 8, মানে 8 থেকে 10%। এখন এই কঠিন পদার্থগুলো দুই রকমের হয়, একটা জৈব পদার্থ, একটা অজৈব পদার্থ। তোমরা কি বোঝো জৈব মানে কি আর অজৈব মানে কি? জৈব মানে যে সকল পদার্থ জীব থেকে আসছে সেগুলোকে বলা হয় জৈব। আর অজৈব মানে যে সকল পদার্থ জীব থেকে আসে নাই সেই সকল পদার্থকে বলা হয় অজৈব পদার্থ। তোমরা কি জানো পৃথিবীতে জৈব যৌগের পরিমাণ বেশি না অজৈব যৌগের পরিমাণ বেশি? জৈব যৌগের পরিমাণ বেশি। তাহলে এই কঠিন পদার্থ 8 থেকে 10%, এই পার্সেন্টেজ আর আমার মনে রাখার দরকার নাই। আমি খুব ভালো মতো পানির পার্সেন্টেজটা মনে রাখবো, 90 থেকে 92। আচ্ছা ওকে ফাইন। এখন কঠিন পদার্থগুলোর মধ্যে দুই রকম, একটা অজৈব পদার্থ, একটা জৈব পদার্থ। তুমি মনে রাখবে অজৈব পদার্থ প্রায় কত পার্সেন্ট? 1%। কত পার্সেন্ট? প্রায় 1, মানে 0.9%। তাহলে অজৈব পরিমাণ যদি 0.9% তথা 1% হয়ে থাকে, টোটাল যদি 8 থেকে 10 হয়ে থাকে, তার মধ্যে অজৈব যদি 0.9% মানে 1%-এর মতো হয়ে থাকে, তাহলে জৈব কত? এটা থেকে 1 করে কমাও, 8 থেকে 1 কমালে 7, 10 থেকে 1 কমালে 9, তাহলে জৈব পদার্থের পরিমাণ 7 থেকে 9%। এটা একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল যে রক্তের রসের মধ্যে কতটুকু জৈব পদার্থ থাকে, 7 থেকে 9%। এখন তোমার পরীক্ষায় জিজ্ঞেস করবে যে এই যে অজৈব পদার্থ, নিচের কোন অজৈব পদার্থটি রক্তে থাকে? তাহলে অজৈব পদার্থের এই মানগুলো সব মনে রাখা লাগবে তোমার। অজৈব পদার্থের এই মানগুলো সব মনে রাখা লাগবে। আমরা কিভাবে মনে থাকবে এটা? এটা আমরা একটা টেকনিক দিয়ে মনে রাখবো। দেখো স্মার্ট পড়াশোনা করতে গেলে কম মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে বেশি। তাহলে এটা মনে রাখবো কিভাবে? অজৈব উপাদান যে 0.9% আছে, এটা আমরা মনে রাখবো ফালতু আম শব্দটা দিয়ে। কি দ্বারা? ফালতু আম। এটা দিয়ে আমি মনে রাখবো সবগুলা অজৈব পদার্থের উদাহরণ। তাহলে কি কি? ফতে হচ্ছে ফসফরাস। ফতে কি? ফসফরাস। লতে লৌহ, ততে তামা। তাহলে ফসফরাস, লৌহ আর তামা, সাথে আর কি আছে? আম। আম মানে সেই সকল পদার্থ যেগুলোর শেষে আম আছে। এখন কারা কারা আম আছে দেখো, এই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই 4টা আমের আন্ডারে। ঠিক আছে? তাহলে অজৈব পদার্থ যে 0.9% অথবা 1% আছে, এটা আমরা মনে রাখবো কি দ্বারা? ফালতু আম দ্বারা। ফসফরাস, লৌহ, তামা আর সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তাতে একটা শব্দ বাদ যায়, সেটা হচ্ছে আয়োডিন। আয়োডিনটা তোমরা একটু মনে রাখো। ঠিক আছে? তাহলে দেখো যেখানে ছিলাম যে প্লাজমা 2 ভাগে বিভক্ত, পানি থাকে আর কঠিন পদার্থ। পানিটা মনে রাখা লাগবে 90 থেকে 92। আমি বারবার করে বলার, রিপিট করার এই একটাই কারণ, যাতে তোমার কাছে কঠিন না লাগে। ঠিক আছে? আচ্ছা
তাহলে কঠিন পদার্থ কত থেকে 8 থেকে 10, এদের মধ্যে অজৈব কত থেকে, অজৈবের পরিমাণ তো এমনিতেই কম, তাহলে 0.9% অথবা 1। তাহলে জৈব কত, 1 করে কমাও, 8 থেকে 1 কমালে 7, 10 থেকে 1 কমালে 9। ঠিক আছে, অজৈব উপাদানগুলো আমি মনে রাখার বুদ্ধি শিখাই দিলাম। ফালতু ফসফরাস, লৌহ, তামা, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে। আচ্ছা, এখন জৈব পদার্থ, এই 7 থেকে 9% জৈব পদার্থের মধ্যে কারা কারা আছে, এই অংশটুকু আমি মিশাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো অজৈব উপাদান 7 থেকে 9%-এর মধ্যে কি কি আছে। জৈব উপাদান 7 থেকে 9%-এর মধ্যে আবার 3 রকমের আছে: প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন ঘটিত বর্জ্য, আর কিছু অন্যান্য পদার্থ। তাহলে এই যে 7 থেকে 9%-এর মধ্যে 7.5% থাকে প্লাজমা প্রোটিন, এটা মনে রাখা লাগবে। তাহলে প্লাজমা প্রোটিন কত পার্সেন্ট থাকে, 7.5%। আচ্ছা, এখন নাম কি এগুলার, ভেরি ইম্পর্টেন্ট। এই যে এখানে যে সালগুলো লিখে রাখা হয়েছে না, ম্যাক্সিমাম প্রশ্ন এই প্লাজমা প্রোটিন থেকে হয়েছে। প্রশ্ন করে নিচের কোনটি প্লাজমা প্রোটিন। কিছুক্ষণ পর আমি প্রশ্ন দেখাবো ক্লাসের শেষে যে প্লাজমা প্রোটিন কয়টা থাকে। এই নাম 5টা মনে রাখা লাগবে। তো এটা আমরা মনে রাখবো কিভাবে, এটা আমরা মনে রাখবো, আমরা সবাই এসএসসি তে জিপিএ 5 পাইছি না, জিপিএ 5 পাইছি। তো এখন যখন বড় হবে, ইন্টারমিডিয়েটে উঠবো, ইন্টারমিডিয়েটে তো উঠে গেছি আমরা, ইন্টারমিডিয়েটে আমরা ইনকে জিপিএ 5, এরকম জিপিএ 5 পাবো। আর ইন্টারমিডিয়েট পার হয়ে যখন ইউনিভার্সিটিতে উঠবো, তখন কি আর জিপিএ সিস্টেমের রেজাল্ট হয় না, তখন সিজিপিএ স্টাইলের রেজাল্ট হয়। তাহলে আমরা মনে রাখবো সিজিপিএ 5। এখানে টোটাল 6টা শব্দ আছে। এই 6টা শব্দ প্লাজমা প্রোটিন 6টার প্রথম শব্দ। দেখো, সিতে ক্লোটিং ফ্যাক্টর, কি ক্লোটিং ফ্যাক্টর। জিতে, জিতে হচ্ছে গ্লোবিউলিন, গ্লোবিউলিন। পিতে প্রথমব্রিন, প্রথমব্রিন। এতে অ্যালবুমিন। ফাইভতে ফাইভ, 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 FIVE, ফাইভ, ফাইভ মানে ফাইব্রিনোজেন। মনে থাকবে, আশা করি মনে থাকবে। দেখো, তুমি এখন বড় হয়ে গেছো, এখন কিন্তু ছোটবেলার মতো পড়াশোনা নাই। আগে ছোটবেলায় যেমন পড়তাম, 4টা 5টা শব্দ পড়লে, 4টা 5টা সৃজনশীল পড়লে হুবহু প্যারাগ্রাফ মুখস্থ করে লিখতে পারতাম। এখন কিন্তু বয়স হয়ে গেছে, বড় হয়েছে, পড়াশোনার লেভেল বাড়ছে, সময় আবার কমে গেছে। এসএসসি পরীক্ষা দিছো 2 বছরে, এইচএসসির রেজাল্ট পর্যন্ত হয়ে যাবে 2 বছরের মধ্যে। এসএসসির যা পড়াশোনা ছিল, এগুলা এইচএসসি তে এসে মনে হবে এসএসসির ওই পড়াশোনাগুলা সূচিপত্র ছিল। বুঝছো? তাহলে এখন পড়াশোনা করতে গেলে একটু স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে, যাতে পড়াশোনাগুলো একটু মনে থাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্লাজমা প্রোটিন থেকে আমাকে প্রশ্ন করবে, আমি প্লাজমা প্রোটিন 5টার নাম মনে রাখতে পারবো কি পারবো না, বলো তো পারবে কিনা। অবশ্যই পারবে, আশা করি তোমরা পারবে, তোমরা যেহেতু আমার স্টুডেন্ট অবশ্যই পারবে। তাহলে প্লাজমা প্রোটিন, এটা তোমরা বইয়ে ছোট্ট করে তোমাদের বইয়ে লিখে রাখবা। প্লাজমা প্রোটিন মনে রাখার উপায় কি, সিজিপিএ 5। সিতে ক্লোটিং ফ্যাক্টর, জিতে গ্লোবিউলিন, পিতে প্রথমবিন, জিতে গ্লোবিউলিন, এতে অ্যালবুমিন, আর 5তে ফাইব্রিনোজেন। এগুলা সবগুলা প্লাজমা প্রোটিন। এখন তোমাকে প্রশ্ন কি করবে জানো, প্রশ্ন করবে নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়, নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়। তোমরা যেহেতু একেবারে নতুন, তাই আমি অনেক স্লো আগাচ্ছি। ঠিক আছে, তোমরা যাতে সবকিছু ঠিকঠাক মতো বোঝো, এই জন্য একটু স্লো আগানো অ্যাপ্রোচ করো। আচ্ছা, তাহলে নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়, এভাবে যখন প্রশ্ন করবে 4টা অপশন দিবে নিশ্চয়ই। এই 4টা অপশনের মধ্যে এই 5টার 3জন থাকবে যারা প্লাজমা প্রোটিন, আর একটা অপশন থাকবে বাইরের যেটা প্লাজমা প্রোটিন নয়, তাহলে ওইটা রাইট। ক্লিয়ার, বুঝাইতে পারছি? এটা হচ্ছে প্লাজমা প্রোটিনের গল্প, আশা করি বুঝছো। এখন আসো এগুলা মেশাই দিই। প্লাজমা প্রোটিনের পর যেটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য। এটা এবার আসছিল, যে সালটা এখানে ইনক্লুড করা নাই, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 24-25-এ এটা জিজ্ঞেস করছে। সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিচের কোনটি। এখানেও প্রশ্নটা সেম, এমসিকিউ আসবে প্রচুর। নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিচের কোনটি, এই নামগুলো তোমার সব মনে রাখা লাগবে। এই নামগুলো আমরা একটু অন্যভাবে মনে রাখবো। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের কথা মনে আছে? আপেল পড়তো মাথায় এসে, তারপরে সেই আপেল নিয়ে গবেষণা, কেন পৃথিবীতে আপেল নিচের দিকে পড়লো, এটা চিন্তা করতে করতে স্যার আইজ্যাক নিউটন কি আবিষ্কার করে ফেলছে, স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষীয় সূত্র আবিষ্কার করে ফেলছে, তাই না? তাহলে স্যার আইজ্যাক নিউটনের নাম দিয়ে আমরা
জৈব পদার্থ যেগুলো আছে রক্ত রসের মধ্যে, সেগুলার নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলোর নাম শিখে ফেলবো। তাহলে কি সেই নাম, সেটা আমরা মনে রাখবো স্যার আইজাকের কথা। আইজাক, আইজাক এই শব্দটা দিয়ে আমরা সবগুলো মনে রাখবো। সরে সরে আতে কি অ্যামোনিয়া, কি অ্যামোনিয়া। রস্বইতে দুইটা শব্দ, একটার নাম ইউরিয়া, নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো পড়তেছে কিন্তু, একটার নাম ইউরিয়া, একটার নাম ইউরিক অ্যাসিড। বর্গীয় জয় জফলা আকার, এটাতে কি জ্যানথিন। আর সবার শেষে কতে কি ক্রিয়েটিনিন, ক্রিয়েটিন। বুঝছো? মনে থাকবে, আশা করি মনে থাকবে। যে যদি কখনো জিজ্ঞেস করে যে রক্ত রসে থাকা নাইট্রোজেন ঘটিত বর্জ্যের নাম নিচের কোনটি, তাহলে তুমি চিন্তা করবা আইজ্যাকের কোনো একটা শব্দ আছে। আইজ্যাক, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যানথিন। আশা করি বুঝছো। এখন ধরো তোমাকে জিজ্ঞেস করছে রক্ত রসে থাকা অন্যান্য উপাদান নিচের কোনটি, তো এগুলা কি তোমার আর এখন মুখস্থ করার দরকার আছে? বলো তো আমার, বলো তো স্যারকে, এটা কি মুখস্থ করার দরকার আছে? দরকার নাই তো। কেন দরকার নাই? কারণ তুমি তো প্লাজমা প্রোটিন গুলোর নাম জানো, নাইট্রোজেন ঘটিত এখানকার 6টা, এখানকার 6টা, 6 6 12টার নাম তোমার জানা। যখন তোমাকে কবে নিচের কোনটি অন্যান্য পদার্থ, তাহলে ওই 4টা অপশনের একটা তো এরা আছে, আর বাকি 3টা কারা? এরা। তো এই 3টাকে বাদ দিতে পারলেই তো এটা রাইট। বুঝছো? আর যদি তোমার মনে হয় যে না স্যার আমি এটা মনেই রাখবো, অন্যান্য পদার্থগুলো আমি মনে রাখবো, তাহলে মনে রাখবা সকল ভালো জিনিস। কোন জিনিস? ভালো যে খাবারগুলো তুমি খাইছিলা। কি কি খাও তুমি? শর্করা, আমিষ, লিপিড বা স্নেহ, চর্বি যেটা, এটা খাও। হরমোন, এনজাইম, এগুলো তোমার শরীর, তোমার আমার শরীরের জন্য ভালো। এই উপাদানগুলো অন্যান্য। আশা করি বুঝাইতে পারছি। এই যে রক্ত রস পোর্শনটা থেকে যত রকমের কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ার গুলোতে, ইনশাল্লাহ তুমি যদি একবার রিভিশন দেওয়া পারবে। এবার আসো রক্তকণিকা, বাকি আরেকটা পোর্শন আছে না, রক্তকণিকা কত পার্সেন্ট থাকে? 45% রক্তকণিকা থাকে। তাহলে এই 45% রক্তকণিকা নিয়ে একটু পড়াশোনা করি। তাহলে এই দিকের পোর্শনটা আমি মেশাই দিলাম, কেমন? আচ্ছা, আশা করি সবাই তুলে নিয়েছো। আচ্ছা, তোমরা যেহেতু অনলাইনে ক্লাস করতেছো, তোমাদের জন্য একটা ছোট্ট ছোট্ট একটা বিজ্ঞপ্তি। সেটা হচ্ছে, তোমরা যখন অনলাইনে ক্লাস করবা, অবশ্যই এখানে আমি যা লিখবো ট্রাই করবা নিজের খাতায় লেখার। কেন জানো? আমরা অনলাইনে যখন ক্লাস করি, এটা দেখতে খুবই ভালো লাগে, কিন্তু আমরা খাতায় লিখে নিই না। ফলে আমরা 1 দিন, 2 দিন বা 7 দিন, 1 সপ্তাহ পর, 1 মাস পর আমাদের আর মনে থাকে না। তারপরে আবার যে খারাপ কঠিন লাগাটা, ওই কঠিন লাগাই থেকে যায়। আর মনে রাখবা, বায়োলজি একটু তথ্য নির্ভর, তবে মনে রাখ, মুখস্থ করা লাগবে না, জাস্ট একটু বুঝে বুঝে পড়তে হবে, তাহলেই হবে। আচ্ছা, এবার আসো রক্ত কণিকা। রক্ত কণিকা কত পার্সেন্ট থাকে? 45%। তাহলে 45% রক্তকণিকা। 3 ধরনের রক্তকণিকা আরো বলে দিয়েছিলাম। যেগুলো দেখতে লাল সেগুলোকে বলা হয় লোহিত রক্তকণিকা। যে রক্তকণিকা গুলো দেখতে সাদা, শ্বেত মানে সাদা, এই কথাগুলো মনে রাখবা। শ্বেত মানে কি? শ্বেত মানে সাদা। আমরা বলি না শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ। কৃষ্ণাঙ্গ মানে কৃষ্ণ প্লাস অঙ্গ। কালো, কৃষ্ণ মানে কালো, কিন্তু কালো অঙ্গ বিশিষ্ট মানুষকে বলা হয় কৃষ্ণাঙ্গ। আর যারা শ্বেতাঙ্গ, শ্বেত প্লাস অঙ্গ, শ্বেত মানে সাদা, অঙ্গ মানে অঙ্গ, শ্বেতাঙ্গ মানে সাদা অঙ্গের মানুষ। আচ্ছা, তাহলে লোহিত রক্তকণিকা মানে লাল, শ্বেতাঙ্গ মানে শ্বেত, রক্তকণিকা মানে সাদা, আর অনুচক্রিকা মানে তো অনুচক্রিকা। আচ্ছা, ওকে, ফাইন। এখন এই যে লোহিত রক্তকণিকা, এখানে দেখো একটা প্রশ্ন তোমাদের আসবে মাথায়। যারা নবম দশম শ্রেণীতে পড়েছিলে, তোমাদেরকে বলছিল লেখে রক্ত কোষ বলেছিল। কি বলেছিল? রক্ত কোষ। দেখো এখানে কিন্তু এই আমরা ইন্টারমিডিয়েটে এসে শিখতেছি লোহিত রক্ত কোষ না বলে আমরা বলতেছি কি লোহিত রক্ত কণিকা। কি বলতেছি? কণিকা। তার মানে এই তিনটাকে সংক্ষেপে বলা হয় কিন্তু, দেখো, রেড ব্লাড কর্পাসল। বুঝছো? এটাকে বলা হয় হোয়াইট ব্লাড কর্পাসল, আর এটাকে বলা হয় প্লাটিলেট। প্লাটিলেট। বুঝছো? তাহলে সংক্ষেপে বলা হয় এই রেড ব্লাড কর্পাসলকে বলা হয় আরবিসি, এই হোয়াইট ব্লাড কর্পাসলকে বলা হয় ডাব্লিউবিসি, আর প্লাটিলেটকে তো প্লাটিলেটই বলা হবে। ওটা তার আমারই কোনো নতুন নাম নাই। তাহলে এটা বাংলা নাম, এটা ইংলিশ নাম, এটা সংক্ষিপ্ত রূপ। বুঝছো? আচ্ছা, এখন তাহলে এই যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, এগুলোকে স্যার কোষ বলা যাবে না এখন থেকে। এগুলোকে থেকে কি বলা হয়? কণিকা বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে এদেরকে কেন কোষ বলা যায় না? এটা কিন্তু বেসিক, কেন কোষ বলতে পারবো না? দেখো, কোষ হইতে গেলে কোষের কি থাকে? এরকম একটা কোষ হইতে গেলে কোষের নিউক্লিয়াস থাকা লাগবে। কি থাকা লাগবে? নিউক্লিয়াস থাকা লাগবে। তাহলে এই যে লোহিত রক্তকণিকা, নিউক্লিয়াস
নিউক্লিয়াস থাকা লাগবে। এই যে লোহিত রক্তকণিকা আছে না, এর কোনো নিউক্লিয়াস নাই। এই যে এখানে লিখে দিলাম, এর কি নাই? নো নিউক্লিয়াস, এর কোনো নিউক্লিয়াস নেই। এই যে অনুচক্রিকা আছে না, এটারও কি নাই? এটারও নো নিউক্লিয়াস। নিউক্লিয়াস কিন্তু মজার ব্যাপার হচ্ছে মাঝে যেটা আছে না শ্বেত রক্তকণিকা, এইটার নিউক্লিয়াস আছে। কি আছে? নিউক্লিয়াস থাকে। এটা কিন্তু সারা জীবনের জন্য মনে রাখা লাগবে। সব ধরনের রক্তকণিকাতে নিউক্লিয়াস নাই, তবে একটাতে আছে, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয়াস থাকলো। তাহলে স্যার নিউক্লিয়াস যদি একটা কোষের বৈশিষ্ট্য কি? অবশ্যই নিউক্লিয়াস থাকবে। যেহেতু স্যার লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস নাই, তাহলে তাকে তো আমরা আর যাই হোক কোষ বলতে পারি না। বুঝছো? আবার দেখো অনুচক্রিকার যেহেতু স্যার নিউক্লিয়াস নাই, কোষ হইতে গেলে তো নিউক্লিয়াস থাকা লাগবে। যেহেতু এদের নিউক্লিয়াস নাই, তাহলে অনুচক্রিকাকেও কোষ বলা যাচ্ছে না। কিন্তু স্যার যেহেতু শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস আছে, তো স্যার যদি শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে, তাহলে তো স্যার তাকে কোষ বলা উচিত। তাহলে বলা উচিত শ্বেত রক্ত কোষ। কিন্তু তাও তো আপনি বলেন নাই, আপনি কণিকা বলছেন। তার মানে আরো কিছু গন্ডগোল আছে। কি সেই গন্ডগোল? সেটা হচ্ছে কোষ হলে কোষ অলওয়েজ কি করবে? কোষ বিভাজন করে। কি করে? কোষ বিভাজন। তোমাদেরকে ছোটবেলায় পড়াইছিল না, নবম দশম শ্রেণীতে কোষ বিভাজন অষ্টম শ্রেণীতে পড়ানো হয়েছিল। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এই কোষ বিভাজন গুলা করে। তাহলে এই যে আমার কণিকা গুলা, এরা কি বিভাজন করে? না, এটাও বিভাজন করে না। নো ডিভিশন, কোনো ডিভিশন করে না, কোনো কখনোই বিভাজন করবে না। এ করে, এও বিভাজন করে না। নো ডিভিশন, এরা কখনোই বিভাজন করে না, এটাও কোনোদিন বিভাজন করে না। যেহেতু বিভাজন করে না, নিউক্লিয়াস নাই, তাই একে রক্তকণিকা বলা হচ্ছে, কুকুর বলা যাচ্ছে না। এর নিউক্লিয়াস থাকার পরেও সে ডিভিশন করে না, ভাগ হয় না, বিভাজন করে না, একটা থেকে দুইটা হয় না, তাই তাকেও কোষ বলা যায় না। বুঝাইতে পারছি? তাহলে তোমাদের পরীক্ষায় কলেজে যখন পরীক্ষা শুরু হবে হাফ ইয়ারলিতে, দেখবে প্রশ্ন করবে কেন রক্তকণিকা কোষ নয়, কেন রক্তকণিকা গুলোকে কোষ বলা হয় না কেন? আমাদের যেটা শীট আছে, তোমাদের যাদের কাছে আছে শীটটা, দেখবা শীটে একটা খ নম্বর প্যাটার্নে লিখে দেয়া আছে কেন এটাকে কোষ বলা হয় না। কারণ কোষ হওয়ার যা ক্রাইটেরিয়া, নিউক্লিয়াস থাকা লাগবে, বিভাজন করা লাগবে, এই বৈশিষ্ট্যগুলো এদের নাই। বুঝছো? আচ্ছা, ওকে, ফাইন। এই হচ্ছে কথা। তাহলে শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে। তাহলে নিউক্লিয়াস যদি থাকে, তাহলে ওইটা একটা কোষ, কোষের মতোই, খালি বিভাজন করতেছে না। তা ওর সাইটোপ্লাজম থাকবে না? থাকবে তো। আচ্ছা, এখানে একটু আমরা শ্বেত রক্তকণিকাটাকে এঁকে বুঝাই। ধরো এটা একটা শ্বেত রক্তকণিকা। কি? শ্বেত কণিকা। আচ্ছা, শ্বেত কণিকাতে কি থাকে? এটা ধরো শ্বেত কণিকা। শ্বেত কণিকাতে ছোট্ট একটা নিউক্লিয়াস থাকে, ধরো একটা নিউক্লিয়াস আছে। এখন এটা তো সাইটোপ্লাজম। তাহলে শ্বেত রক্তকণিকা দুই রকমের হতে পারে। কয় রকমের হতে পারে? দুই ধরনের। এটা একটা শ্বেত রক্তকণিকা, ধরো এটা আরেকটা শ্বেত রক্তকণিকা, দুটাই দেখতে একই রকম। তো একটার সাইটোপ্লাজমে এরকম দানাদার পদার্থ আছে, এটা সাইটোপ্লাজম না, নিউক্লিয়াসের পাশে যেটা থাকে এটাকে তো সাইটোপ্লাজম বলে। তাহলে সাইটোপ্লাজমে এরকম দানা আছে। কি আছে? দানা। আর একটাতে কোনো দানা নাই, এগুলোর নাম কি? এগুলোর নাম দানা। তাহলে যে কোষটাতে, যে শ্বেত রক্তকণিকাতে দানা আছে, দানাকে ইংলিশে বলা হয় গ্রানুলস। এটা তোমরা শুনে থাকার কথা। গ্রানুলস মানে দানা, মনে রাখবা, গ্রানুলস মানে দানা। আচ্ছা, পরে দানার ইংলিশ শব্দটা পরে। যে শ্বেত রক্তকণিকা গুলার দানা আছে, সাইটোপ্লাজমের দানা আছে, তাদেরকে বলা হবে দানাদার ডাব্লিউবিসি। দানাদার ডাব্লিউবিসি বলা হবে। আর যাদের দানা নাই তাদেরকে কি বলা হবে? অদানাদার। তোমরা কি এতটুকু কথা বুঝছো? অদানাদার ডাব্লিউবিসি। যে দানাদার ডাব্লিউবিসি কোনটা, অদানাদার ডাব্লিউবিসি কোনটা? যে দানাদার ডাব্লিউবিসি মানে যার সাইটোপ্লাজমের দানা আছে, আর যার সাইটোপ্লাজমের দানা নেই তাকে অদানাদার ডাব্লিউবিসি বলে। ওকে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে দানাগুলো আছে, দানাগুলোকে বলা হয় ইংলিশে বলা হয় গ্রানুলস। তো দানাদার শব্দটার ইংলিশ কি হবে? গ্রানুলস আছে জন্যই তো দানাদার। তাহলে দানা আছে জন্য দানাদার হলে, গ্রানুলস থাকলে ইংলিশে বলা হবে গ্রানুলার। কি বলা হবে? গ্রানুলার। তাহলে এটাকে বলা হয় গ্রানুলার ডাব্লিউবিসি। কি বলা হয়? গ্রানুলার ডাব্লিউবিসি। আর এইটাকে তাহলে কি বলা হবে? জাস্ট দেখো, দানার জন্য গ্রানুলস বসছে, তুমি এখানে দানার পরিবর্তে বসাও গ্রানুলার ডাব্লিউবিসি। এখন এটার সামনে ছিল বায়োলজিতে। দেখো, একটা ইংলিশ ইংলিশ বর্ণমালা, বাংলা বর্ণমালার প্রথম লেটারটা সরে না, ইংলিশে এই এর পরিবর্তে কি বসানো উচিত? এ বসানো উচিত। কারণ ইংলিশ বর্ণমালার প্রথমে কে আছে? এ আছে। তাহলে বায়োলজিতে, ইন কেস অফ বায়োলজি, এ শব্দটা বসে কার পরিবর্তে? এর পরিবর্তে। তাহলে এর সামনে জাস্ট খালি কি বসাইতে হবে? এ বসাইতে হবে। তাহলে এক গ্রানুলোসাইট। বুঝছো? তাহলে দানাদারকে ইংলিশে বলা হয় গ্রানুলার, অদানাদারকে বলা হয়
এক গ্রানুলার ডাব্লিউবিসি। বুঝতে পারছি? তাহলে এই ডাব্লিউবিসি কে দুই ভাগে ভাগ করা যায়, একটার নাম দানাদার, এগুলো মেশাই দিই, সব মেশাই দিয়ে বোঝাই তোমাদেরকে। তাহলে এই ডাব্লিউবিসি কে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় দানাদার, এই যে দানাদার, আমি দানাদারের ইংলিশ শব্দ পড়াইছি, দানাদার ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে অদানাদার। ওই যে উপরের দিকে শালগুলা লিখে রাখছি না, এই জায়গাটা থেকে আরেকটা প্রশ্ন হয়। তাহলে দানাদার ডাব্লিউবিসি কারা? দানাদার ডাব্লিউবিসির তিনটা নাম আছে, দেখো। এক নম্বরে যেটা, সেটা হচ্ছে ইউসিনোফিল। ইউসিনোফিল নামগুলো দেখে ভয় পেও না, সোজা খুবই। তারপরে বেজোফিল, বেজো, আর একটা নিউট্রোফিল, নিউট্রোফিল। আর এইদিকে অদানাদার মানে যাদের কোনো গ্রানুলস নাই, এরকম এক্সাম্পল হচ্ছে মনোসাইট, আরেকটা হচ্ছে লিম্ফোসাইট। ওকে, একটা মনোসাইট, একটা লিম্ফোসাইট, এগুলোকে বলা হয় অদানাদার। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে কি, স্যার আমি সবই বুঝলাম কিন্তু এক্সামে জিজ্ঞাসা করবে কি, এটা জানা খুবই ফরজ, এটাই আমার কাজ। তাহলে পরীক্ষায় প্রশ্ন করবে নিচের কোনটি গ্রানুলার ডাব্লিউবিসি, এই তিনটার মধ্যে একটা অপশনে থাকবে। অথবা জিজ্ঞেস করবে নিচের কোনটি অদানাদার ডাব্লিউবিসি, এরকম প্রশ্ন হবে একটা প্যাটার্নে। আরেকটা প্যাটার্নে প্রশ্ন করবে নিচের কোনটি দানাদার ডাব্লিউবিসি নয়, তখন দেখবা এগুলা তিনটা থাকবে, ওগুলা একটা থাকবে। তোমাকে তো জিজ্ঞেস করছে নিচের কোনটি দানাদার ডাব্লিউবিসি নয়, তো দানাদার মানে তো দানাদার নয়, তার মানে অদানাদার একটা অপশনে থাকবে, বাকি তিনটা দানাদার থাকবে। বুঝছো? তাহলে এই তিনটার নাম আমার মনে রাখা এখন ফরজ। এখন এগুলা কিন্তু গোলায় যাবে পরীক্ষায়, এই পাঁচটা শব্দ গুলিয়ে যাবে। তো মনে রাখার একটা সহজ বুদ্ধি শেখাই দিই। দেখো এই যে দানাদার, দেখো দানাদার বলতেছি, গ্রানুলার বা দানাদার। দানা মানে কি, এই যে হাতে যদি রাখি, একটা সর্ষের দানা যদি হাতে রাখি, আমার হাতে কি ফিলিংস পাবো না? আমি ফিল করতে পারবো না হাতে একটা দানা আছে? করতে পারবো কিনা? তাহলে দানাদার কোনো কিছু থাকলে হাত দিয়ে ওইটা ফিল করা যাবে। কি করা যাবে? ফিল করা যাবে। তাহলে দেখো দানাদারের দানা যেহেতু ফিল করা যায়, এই এক্সাম্পল গুলা প্রত্যেকটার শেষে ফিল আছে, এক্স্যাক্টলি ফিল আছে। কি আছে? ফিল আছে। তো আমি আর এগুলো কষ্ট করে মুখস্থ করার দরকার আছে? নাই। আমাকে যখনই জিজ্ঞেস করবে যে দানাদার ডাব্লিউবিসি নিচের কোনটা, অথবা দানাদারের ইংলিশ শব্দ গ্রানুলস, তাই জিজ্ঞেস করতে বলে গ্রানুলার ডাব্লিউবিসি নিচের কোনটা, তাহলে জাস্ট খালি আমি চিন্তা করবো স্যার তো পড়াইছিল দানা মানে ফিল, দানা হাতে রাখলে ফিল করা যায়, অপশনে এই চারটার মধ্যে কোনটার শেষে ফিল আছে, ওটা রাইট। এটা স্মার্ট পড়াশোনা। বুঝছো? আচ্ছা, আর যদি কখনো জিজ্ঞেস করে নিচের কোনটি অদানাদার, এগুলা কি আমি মুখস্থ করবো? নো, নেভার, কোনো কিছু আর মুখস্থ করার দরকার নাই। যখনই কইছে অদানাদার অথবা অ্যাগ্রানুলোসাইট, তখনই তুমি মাথায় নিয়ে আসবে স্যার তো বলছিল যেগুলা দানাদার ওগুলাতে ফিল থাকে, যেগুলো অদানাদার সেগুলাতে ফিল থাকে না, তার মানে আমাকে অদানাদার জিজ্ঞেস করছে, তাহলে অপশনের মধ্যে যেটাতে ফিল নাই ওইটা রাইট। শেষ। আশা করি বুঝছো। এই যে বক্সটা, পুরো বক্সটা আমরা পড়াই দিছি। রক্তরসের কাজ আমাদের বইয়ে একটা জায়গাতে রক্তরসের কাজ আছে, আমরা রক্তরসের কাজগুলা অত বেশি ইম্পর্টেন্ট নয়, যতটুকু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যতটুকু এমসিকিউতে আসবে আমরা আশা করি শেখাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদেরকে জানাবা, আর আমরা স্টেপ বাই স্টেপ নেক্সট ক্লাসে বাকিটা অ্যাপ্রোচ করব। দেখো একাডেমিক সময় থেকেই আমাদেরকে একটু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে পড়তে হবে, কেন হচ্ছে এই কারণটা জেনে পড়তে হবে। তাতে হয়তো একটু স্লো হবে, তাতে হয়তো একটু বেশি টাইম লাগবে, লাগুক না, সমস্যা নাই তো। সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে অবশ্যই ক্লাসটা নোট করবা, পড়বা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। ঠিক আছে? আল্লাহ হাফেজ, দেখাবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে।